আপনারা সবাই জানেন সেটা হলো C1 C1 যে অনেক স্টুডেন্টই আছে C1 এ অ্যাপ্লাই করেছে ইতিপূর্বে আর C1 এ যারা অ্যাপ্লাই করছে আমি কিন্তু কথাটা আজকে তাদেরকে নিয়েই বলতেছি আর C1 এ যারা অ্যাপ্লাই করে নাই কিংবা C1 এ যারা অ্যাপ্লাই করবে না তাদের এই ক্লাসটা না করলেও কিন্তু চলবে মানে ব্যাপারটা হলো C1 এর তো C1 এর যে আপনার যে ইংরেজি অংশটা সেই কোর্স প্ল্যানটা আমি দেখাবো আপনাদের যে C1 এ সাধারণত ইংরেজি কোন কোন জায়গা থেকে আসে ওকে স্টার্ট C1 এ দেখেন C1 এখানে আমরা কিন্তু জানি আমাদের ইংরেজি অংশের কোশ্চেন আসে হলো 10টি আর বাংলা অংশের কোশ্চেন আসে 10টি আর আপনার বিষয় ভিত্তিক যেটাকে বলা হয় সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্ট বেসড বিষয় ভিত্তিক যেটা এখানে থাকে হলো 60 এই বিষয় ভিত্তিক এটার অনেকেই আমরা জিকে বলি কিংবা অনেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাষায় এটাকে বিষয় ভিত্তিক বলে থাকি কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো আপনি যেটা বোঝা উচিত যে বিষয় ভিত্তিক বলতে আমাদের অন্যান্য যেমন এখানে দুইটা বিষয় আছে মাত্রই দুইটা বিষয় আছে একটা বিষয় হলো নাটক ও নাট্যতত্ত্ব আপনারা জানেন নাটক ও নাট্যতত্ত্ব ঠিক আছে আরেকটা বিষয় আছে চারুকলা এখন বিষয়টা হলো বিষয় ভিত্তিক বলতে এই নাটক ও নাট্যতত্ত্ব থেকে আপনার 30টা এমসিকিউ থাকবে চারুকলা থেকে 30টা এমসিকিউ থাকবে এই হলো সংখ্যা আর বাকি বাংলায় 10 ইংরেজিতে 10 এই হলো 80 তো এই ক্ষেত্রে আপনি চারুকলা থেকে যে 30টা আসবে নাটক ও নাট্যতত্ত্ব থেকে যে 30টা আসবে এগুলোকে আপনি জিকেও বলতে পারেন অথবা বিষয় ভিত্তিকও বলতে পারেন হ্যাঁ এগুলোর সাধারণ নামটা কিন্তু জিকে ঠিক আছে কিন্তু বিষয় ভিত্তিক জিকে এই কথাটা অনেকেই আমরা বুঝতে পারি না আর বোঝার এখানে মূল কথাটাই কিন্তু এটা যে নাটক ও নাটক সম্বন্ধনীয় যে প্রশ্নগুলা নাটক ও নাটক সম্বন্ধনীয় নাটক নাট্যকার অর্থাৎ নাটকের মধ্যে যা যা আছে নাটক নাট্যকার এরকম কিন্তু আছে তারপরে আপনার আছে নাট্যমঞ্চ নাট্যশালা এবং নাটকের সাথে জড়িত যা যা আছে তার মধ্য থেকে 30টা কোশ্চেন থাকবে আর চারুকলা বলতে আমরা জানি শিল্পকলা এটা এক ধরনের যেটাকে বোঝায় আসলে যে বিভিন্ন ধরনের অঙ্কিত ছবি বা চিত্রকল্প বা চিত্রকর্ম মোট কথা যেগুলা চিত্রিত করা যায় যেগুলা ছবি আঁকা যায় এই রিলেটেড আর এই ছবি আঁকতে আমাদের কি কি লাগে এই বিষয়গুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেমন ছবি আঁকতে কি লাগে তুলি লাগে ছবি আঁকতে কি লাগে বিভিন্ন কালারের রং লাগে হ্যাঁ এই রং সম্পর্কিত প্রশ্ন কিন্তু এখানে এসে থাকে অর্থাৎ ছবি এর সাথে জড়িত যা যা আছে এবং যারা আছে তাদের মধ্য থেকে কিন্তু এখানে 30টা প্রশ্ন হয়ে থাকে এই হলো বিষয় ভিত্তিক তবে আমি এখানে অলরেডি 17টা টপিকস দিয়েছি আর 20টা টপিকস দেব তাহলে এই 60 নাম্বার কভারে আপনি চলে যাবেন আর প্লাস আমি C1 এর উপরে আপনারা জানেন কমন দেখে যাতে আপনারা এখানে অন্তত 60টার মধ্যে থেকে 50টা কমন পান ঠিক এরকম করে আমরা একটা শীট তৈরি করতেছি ঠিক আছে তো এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ইংলিশ প্রথমে আলোচনা করব ইংলিশ এই 10 মার্কসের যে কোশ্চেনটা আমাদের থাকে এই কোশ্চেনটা আসলে কোথা থেকে থাকে স্যার এটা ছোট কথা স্যার জি বলেন স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে ও আর স্যার সময় ব্যাপারটা একটু বলে দিন সবাই কারণ সবাই তো এই রুটিনটা ফলো করে আছে আচ্ছা আমি ইংরেজি পার্টটা বোঝানোর পরে মাঝখানে সময়টা বইলে আবার বাংলা পার্টটা শুরু করবেন হ্যাঁ তো তখন একটু বলে দেন আর কি যদি হঠাৎ ভুলে যায় মনে করে দেন ওকে দেখেন আপনাদের প্যাসেজ থাকতে পারে একটা হ্যাঁ অর্থাৎ এই প্যাসেজটা যে থাকবে অথবা থাকবে না যেমন আমাদের বি ইউনিটে কম্পালসরি একটা প্যাসেজ থাকে বি ইউনিট আমরা জানি কিন্তু সবাই বি ইউনিটে একটা প্যাসেজ থাকে কিন্তু বি ইউনিটে যে প্যাসেজটা থাকে ওইটা কিন্তু আপনারা আবার সি ইউনিটে যে প্যাসেজ থাকে হ্যাঁ একটু নড়ে গেছে ক্যামেরাটা একটু হয়েছে আমি ঠিক করে নিতেছি
মানে বিষয়টা আমি বলতেছি এই প্যাসেজটা আসতেও পারে, বি ইউনিটে যে ধরনের প্যাসেজ আসে, আমি আপনাদের প্যাসেজের উপরে যে ক্লাসটা নিয়েছি অলরেডি, যে ক্লাসটা আছে আপনাদের কাছে, আর যাদের কাছে নাই তাদেরকে লিংকটা পাঠিয়ে দিলে হয়ে যাবে। ওই প্যাসেজটা ওই আঙ্গিকে পড়লে এখান থেকে আপনি পাশে পাস পাওয়া সম্ভব যদি প্যাসেজ আসে। কিন্তু প্যাসেজ যে আসবে এমন শিওর না, আসতেও পারে নাও পারে, কিন্তু এই যে জায়গাটা শিওর। কাইন্ডস অফ প্রিপোজিশন, oblique noun, oblique verb, এর কাছের থেকে আসতেছে ক্লোজ, ক্লোজ যেগুলো আছে আমাদের ক্লোজেস, এরপরে প্রোনাউন, এরপর হলো সেন্টেন্স। মানে জাস্ট ভাই এগুলোর কাইন্ডস গুলো জানা আর কিছু না, প্রকারভেদ। মানে যেমন প্রিপোজিশন আমি আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম, রেকর্ডও আছে একটা, ঠিক আছে, যে প্রিপোজিশন, যেমন আমি ইন একটা প্রিপোজিশন লিখলাম, এই ইন প্রিপোজিশনটা কোন ধরনের প্রিপোজিশন? এটা সিঙ্গেল প্রিপোজিশন। কিন্তু আমি যদি এখানে ইন টু প্রিপোজিশনটা লিখি, তখন দেখেন এখানে ইন এবং টু এই দুইটা কিন্তু একত্রে যোগ হয়েছে, তাই এটার নাম হলো ডাবল প্রিপোজিশন। ঠিক এরকম ভাবে আমার প্রিপোজিশনের উপরে, কাইন্ডস অফ প্রিপোজিশনের উপরে কিন্তু আমার একটা ক্লাস আছে, যেটা আপনারা অনেকেই দেখছেন, যারা পান নাই তারা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এরপরে কাইন্ডস অফ নাউন। আচ্ছা, কাইন্ডস অফ নাউন বলতে আমরা সাধারণত কাইন্ডস অফ নাউন কম আসে, ঠিক আছে, কিন্তু কাইন্ডস অফ নাউন বলতে আমরা যেটা বুঝি, নাউন মূলত দুই প্রকার, কনক্রিট নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে কনক্রিট নাউনের যে আপনার চারটা ভাগ আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এখান থেকে কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন থেকে একটা প্রশ্ন দেয়, কখনো কখনো, খুব কম দেয়, খুব যে দেয় তা না, কিন্তু এইটা যেমন কম্পালসারি একটা প্রশ্ন আসবে এখান থেকে। কাইন্ডস অফ ভার্ব, ঠিক আছে, এখান থেকে একটা না, এই আপনার 10টার মধ্যে থেকে মিনিমাম 2টা প্রশ্ন এর মধ্যে থেকে পাবেন। হ্যাঁ, থাকবে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, বাস এই চারটা। এই চারটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি কনফার্ম এখান থেকে মিনিমাম 2 পাবে। ক্লোজ থেকে একটা আসতে পারে, ঠিক আছে, একটা আসে সাধারণত, ক্লোজ থেকে একটা আসে, ঠিক আছে, তাহলে এখানে 2টা আর এখানে একটা। দেখেন এখানে প্রচুর প্রশ্ন আছে, কিন্তু প্রোনাউন যেটা এখান থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। সেন্টেন্স থেকে আপনাদের এবছর একটা কোশ্চেন আসবে, তো আমরা ধরে নিলাম একটা, এই যে 3টা, মোটামুটি 5টা প্রশ্ন আপনি এই 2 নাম্বার অপশন থেকে পাবেন এবছর। প্যাসেজ আসার সম্ভাবনা খুবই কম। তার মানে এই যে আপনার কাইন্ডস অফ প্রিপোজিশন, কাইন্ডস অফ নাউন, কাইন্ডস অফ ভার্ব, কাইন্ডস অফ ক্লোজ, প্রোনাউন, সেন্টেন্স, ঠিক আছে, এই কয়টা বিষয় যদি আমরা ভালো করে জানি, তাহলে কিন্তু আমরা ইজিলি ইংরেজিতে 10-এর মধ্যে 5 পাইতেছি। তার মানে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা আছে এখানে, কাইন্ডস অফ প্রিপোজিশন, নাউন, ভার্ব, ক্লোজ, প্রোনাউন, সেন্টেন্স, এইগুলো যে অন্য ইউনিটে কমন না তা না কিন্তু। হ্যাঁ, এইগুলো আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যত ইউনিট আছে সব ইউনিটেই কমন, তবে ওই ইউনিটে আসতেও পারে নাও পারে, কম আসে, বেশি আসে, গড়াই ফিরে আসে, কিন্তু আপনার C1 ইউনিটে এইগুলোর মধ্যে থেকে প্রশ্ন হয় সাধারণত। এরপরে আসেন আপনার ইউজ অফ প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন, এটা তো আমরা কাইন্ড দেখলাম, ইউজ অফ প্রিপোজিশন, আরেকটা হলো ইউজ অফ ভার্বস। এটার মধ্যে থেকে অনেক সময় প্রশ্ন হয়, হঠাৎ স্বাভাবিক, একটা দুইটা প্রশ্ন হয়, একটা বা দুইটা এরকম প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে আসেন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটা আছে, আইডেন্টি, আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অথবা ইন্টারসেন্স of parts of speech। ভাই আপনি কিন্তু দুনিয়ায় পাশাপাশি উল্টে যায়, তাতে কিছু আসে যায় না, এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, এইখান থেকে আপনার কমন নাও আসতে পারে। যেমন এখান থেকে একের কম হলো 4টা, এখান থেকে কম হলো একটা 5টা, এগুলো আপনি পাবেনই। এখন দেখেন যদি প্যাসেজ আসে, অলরেডি আপনার সিলেবাস শেষ। যদি প্যাসেজ আসে, আর যদি প্যাসেজ না আসে, তাহলে আপনাকে কি আরেকটা আগাম লাগবে। আচ্ছা, ঠিক আছে,
আপনারা কি লিখে নিচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ লিখতেছি। হ্যাঁ অবশ্যই লিখে নিন। আমি এ পর্যন্ত যত খানিক লিখছি মুছে ফেলি। ওকে স্যার। আচ্ছা আর কেউ পারলে স্ক্রিনশট দিয়ে রাখুন স্যার, একটু দাঁড়ান। হঠাৎ আমি মুছা শুরু করে ফেলে দিয়েছি আর বন্ধ করি নাই। তো যাই হোক, পরে আপনি ভিডিও টেনে টেনে দেখে নিয়েই করেন, ভিডিও যেহেতু হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন 5 নাম্বার কানেক্টরস। মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে হয় না। 6 নাম্বার ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনস আবার সব ট্রান্সলেশনস না, একটা হলো phrases and words, এই অংশটার মধ্যে থেকে থাকে, অথবা আপনার এখানে থাকে হলো প্রোভার্বস। প্রোভার্বস মানে এরকম, ওই যে যেগুলা চপচপ করলে শোনা হয় না, all that glitters is not gold, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, too many cooks spoil the broth, এই যে ধরনের যে কিছু প্রোভার্বস আছে, ওই প্রোভার্বস আর হলো ফ্রেজ এন্ড ওয়ার্ডস, এই দুইটা আইটেমের মধ্য থেকে যদি ট্রান্সলেশন আসে তাহলে এই দুইটা আইটেমের মধ্য থেকে চলে আসে। অর্থাৎ আপনার কি লেখলেন স্যার একটু পড়েন। লিখছি হলো ট্রান্সলেশনস, এখানে লিখছি ফ্রেজেস, পি এইচ আর এ এস ই এস, এন্ড এই চিহ্নটা হলো এন্ড এর চিহ্ন দিছি, এন্ড ওয়ার্ডস ডব্লিউ ও আর ডি এস, তারপরটা হলো প্রোভার্বস, পি আর ও ভি আর ডি এস, প্রোভার্বস। আচ্ছা, এরপর আছে হলো চেঞ্জিং সেন্টেন্সেস। তো চেঞ্জিং সেন্টেন্সে এখানে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর আছে ডিগ্রি, তারপর আছে অ্যাফারমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এত কিছু এখানে পড়ুন লাগে না, এখানে জাস্ট পরিচয়টা পড়ুন লাগে। পরিচয়টা একটা সেন্টেন্স উঠায় দিয়ে বলবো এটা কোন সেন্টেন্স, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে আপনি অথবা বলবো নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, অথবা নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের চেঞ্জটা খুব কম আসে, জাস্ট চেঞ্জ আসেই না আমার দেখা মতে, আপনার চেঞ্জ খুঁজে পাওয়া যায় না C1 এ। ঠিক আছে, জাস্ট এখান থেকে যে জিনিসটা আছে পরিচয়টা, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এটা ব্র্যাকেটে লিখে দিলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে এখানে আমি বুঝাইতে চাইতেছি নিচের কোনটি অ্যাক্টিভ ভয়েস, নিচের কোনটি পজিটিভ ডিগ্রির বাক্য, এইভাবে প্রশ্ন করে। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের এখানে যে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমরা খুব ঝামেলায় বলি, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিংস, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস আমরা অনেকেই বলি, ফ্রেজেস এন্ড আইডিয়মস। ফ্রেজেস এন্ড আইডিয়মস, এই যে দেখেন আমি কতগুলো আইটেম লিখলাম এখানে, এই সবগুলো আইটেমের মধ্য থেকে একটা প্রশ্ন থাকবে, হয় স্পেলিং থাকবে, অথবা সিনোনিম, অ্যান্টোনিম থাকবে, অথবা গ্রুপ ভার্বস, অথবা ফ্রেজেস এন্ড আইডিয়মস। একটা প্রশ্ন থাকবে এখানের মধ্য থেকে। তবে জেনারেলি আমরা বিভিন্ন বই থেকে যে স্পেলিং, গ্রুপ ভার্বস, ফ্রেজেস, আইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিমস পড়ি, ওগুলোর মধ্য থেকে আসবে না। এখান থেকে সাধারণত আসে হলো আপনার যে নাটক এবং নাটক সম্বন্ধীয় কিছু আমাদের এই শব্দ আছে, যেমন আমরা এখানে অনেক সময় বলি যে গ্রিন রুম, একটা উদাহরণ দিলাম, গ্রিন রুম মিন্স, অর্থাৎ এটা নাটকের সাথে কিন্তু রিলেটেড বিষয়টা। আমি লিখলাম গ্রিন রুম মিন্স, মানে কি? গ্রিন রুম মানে কিন্তু ড্রেস রুম বা ড্রেসিং রুম। গ্রিন রুম হ্যাঁ, ড্রেসিং রুম মানে এটা হলো সাজঘর। এটা হলো সাজঘর। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে থাকে বেসিক্যালি। অর্থাৎ আপনার এখানে যে সিনোনিম, অ্যান্টোনিম থাকবে, আপনার গতানুগতিক যে আপনারা বই থেকে হাজার হাজার সিনোনিম, অ্যান্টোনিম পড়বেন, কিছু করতে হবে না। ঠিক আছে, আমি এখান থেকে মনে করেন যে মোট মিলে আছে 40টা থেকে 50টার মতো, আমি লিখে দেবেন, ছাটা মুখস্থ করেন, ব্যাস হয়ে যাবে। এই জায়গায় আপনারা তো করতে হবে না।
আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আসে ওড ওয়ার্ড। এই ওড ওয়ার্ড জিনিসটা কি? সেটা হলো কোন শব্দটা জোড়া শব্দ বা বেজোড়া শব্দ তা কিন্তু না, এখানে আসে কোন শব্দটা আলাদা, অন্য শব্দ থেকে কোন শব্দটা আলাদা, এটা কিন্তু বোঝায় যে অন্য শব্দ থেকে কোন শব্দটা আলাদা। ঠিক আছে? হ্যাঁ, আমি অবশ্যই একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যেমন এরকম আপনি দিয়ে দিল, উপর থেকে কিছুটা মুছে ফেলবো। আচ্ছা, উপর থেকে আমি কিছুটা মুছে ফেললাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি একটু ভালো করে খেয়াল করেন যে ওড ওয়ার্ড জিনিসটা কি আসলে। ঠিক আছে, হ্যাঁ, আমি দিলাম এখানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং is an old word। এইভাবে আমি দিয়ে দিলাম। এখন একটা শব্দ থেকে আমি সহজ এক্সাম্পল দিতেছি, খেয়াল করেন। আচ্ছা, আমি লিখলাম প্লে, লিখলাম ড্রামা, আচ্ছা, তারপর আমি লিখলাম সিরাজ ও দোলা। আচ্ছা, আমি ডি নাম্বারে লিখলাম লাল শালু। আপনি বুঝতে পারতেছেন ওড ওয়ার্ড? কারণ প্লে মানে নাটক, দেখেন, প্লে মানে নাটক, ড্রামা মানেও নাটক। ঠিক আছে, সিরাজউদ্দৌলা এটা একটা নাটক, লাল শালু উপন্যাস। তার মানে ওড ওয়ার্ড মানে অন্য তিনটা থেকে যেটা আলাদা, সেটাকে বলা হয় ওড ওয়ার্ড। কথাটা কি বুঝছেন আপনারা? ওড ওয়ার্ড আরেকবার রিপিট করেন না, বুঝে নেই। কথাটা হলো এই ওড ওয়ার্ড। আমি এখানে একটা কথা বলছি, ওড ওয়ার্ড বলতে যে ওই শব্দটিকে বোঝায় যে চারটা শব্দের মধ্যে যে শব্দটা অন্য শব্দ থেকে আলাদা, সেটি হলো ওড ওয়ার্ড। যেমন এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ওড ওয়ার্ড, নিচের কোনটি আলাদা শব্দ। প্লে অর্থ নাটক, ড্রামা অর্থ নাটক, সিরাজউদ্দৌলা একটা নাটক, লাল শালু উপন্যাস। তাহলে এখানে ওড ওয়ার্ড কোনটা? অবশ্যই লাল শালু। আচ্ছা, আমি যদিও আপনাদের পরীক্ষার মধ্যে এই ওড ওয়ার্ড যেটা থাকবে সেটা হলো আপনার নাটক রিলেটেড থাকবে। হ্যাঁ, ঠিক এই কারণে আমি এই ধরনের উদাহরণটা দিয়েছিলাম। তো এরকম যদি হয়, ধরেন আমরা লিখলাম ম্যাঙ্গো, একটা শব্দ লিখলাম ম্যাঙ্গো, বি নাম্বারে লিখলাম কোকোনাট, আচ্ছা, সি নাম্বারে লিখলাম পাইনাপেল, আচ্ছা, ডি নাম্বারে লিখলাম ওয়াটার। আচ্ছা, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন ওড ওয়ার্ড কোনটা। এখন কি ওড ওয়ার্ড বিষয়টা বুঝছেন? কি পড়তে হবে সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি বিষয়টা বোঝানোর জন্য চাইতেছি যে ওড ওয়ার্ডটা কি আসলে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 10 নম্বরে। দেখেন 10 নম্বরে যেটা আছে ড্রামা অথবা প্লে, বা প্লে মানে নাটক, ড্রামাও নাটক, একটু পার্থক্য আছে। ব্র্যাকেটে লিখবেন শেক্সপিয়ার। আর কারণ না, কিন্তু ওই ওনারই, তার মানে শেক্সপিয়ারের যে কয়টা নাটক আছে ওই নাটকগুলো কোন ধরনের নাটক। ঠিক আছে, শেক্সপিয়ার মানে আমি কবির নাম লিখছি না, নাট্যকারের নাম লিখছি। শেক্সপিয়ার, শেক্সপিয়ার। অর্থাৎ এখানে একটা প্রশ্ন থাকে, বরাবরই থাকে, যে শেক্সপিয়ারের ড্রামা বা শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে এই নাটকগুলো থেকে একটা প্রশ্ন থাকে। অর্থাৎ আপনার যদি শেক্সপিয়ারের নাটকগুলো মুখস্থ থাকে, এই কটা শেক্সপিয়ারের নাটক অলরেডি আমরা লিখে ফেলছি, আখের কাছে পুরা পাণ্ডুলিপি জমা আছে। ঠিক আছে, অর্থাৎ শেক্সপিয়ারের নাটক কোনগুলা, এরকম প্রশ্ন থাকে। নিচের কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক, অথবা নিচের কোনটি শেক্সপিয়ারের আপনার কমেডি নাটক বা কমেডি প্লে, এই ধরনের কিছু প্রশ্ন থাকে। একটা প্রশ্ন থাকে ওই সাইডে থেকে,
ঠিক আছে, এই হলো আপনার 10টা আইটেম, বাস এনাফ। কিন্তু এখানে ইংরেজিতে আমি যে যে আইটেমগুলো আপনাদেরকে এখানে উপস্থাপন করলাম এর মধ্য থেকে সবগুলো আইটেম কারো যদি কভার থাকে তার কিন্তু 10টার 10টাই হবে, কাটা যাবে না ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা যে ইংরেজি পড়তেছি, যে আমাদের অন্যান্য যে ইউনিট আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমরা যে যে ইউনিটে কোচিং করাচ্ছি কিংবা যে যে ইউনিটে আপনারা আমার দৃষ্টিকোণ থেকে অ্যাপ্লাই করতেছেন, সেটা হলো আপনার হতে পারে বি ইউনিট। ঠিক আছে, এখন বি ইউনিটে যে ইংরেজিটা আমাদের আসতেছে সেটা কিন্তু এর বাইরে না, এগুলো এই কয়টা কিন্তু ওর মধ্যে আছে। সি ইউনিটে যে ইংরেজিটা আসতেছে এই কয়টা কিন্তু ওর মধ্যে আছে। আচ্ছা, তারপরে আপনি আসেন আমরা এই ইউনিটে যে ইংরেজিটা করি তার মধ্যে কিন্তু এগুলো আছে। আই ইউনিটে যে ইংরেজিটা করি তার মধ্যেও কিন্তু এগুলাটা আছে। সি ওয়ানে তো আছে। ঠিক এই কারণে আমরা বলবো যে আমরা যে ইংরেজি ক্লাসটা করতেছি, যে আপনাদের কাছে এই টপিকস গুলো লেখা থাকলো, হ্যাঁ আপনি এই টপিকস গুলো অবশ্যই কভার করে ফেলবেন। ঠিক আছে, এবং কিভাবে কভার করবেন, যে আমরা এখানে যে ইউনিট গুলো কোচিং করাইতেছি, বি ইউনিট কোচিং করাইতেছি, সি ইউনিট কোচিং করাইতেছি, সি 1 ইউনিট কোচিং করাইতেছি, আর হলো ই ইউনিট। আচ্ছা, তারপরে আই ইউনিট এটা করাইতেছি না, কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যেতেছে। আই ইউনিট যদি কেউ আবেদন করে ওটা অ্যাপ্লাই হয়ে যেতেছে, কারণ এর বাইরে থেকে প্রশ্ন হয় না। এখন আসেন এই সবগুলো ইউনিটের ইংলিশের কথা যদি আমি বলি, ঠিক আছে 80% মিল আছে সবগুলো ইউনিটে, অর্থাৎ C1 এর চেয়ে অন্যান্য ইউনিটে +20% বেশি আছে। অর্থাৎ C1 ইউনিটে যে পরিমাণ ইংরেজি আছে তার থেকে আপনার অন্যান্য ইউনিটে 20% বেশি আছে। বিষয়টা কিন্তু এই, তাই আমরা যে ইংরেজি ক্লাসগুলো নেব, ঠিক আছে আপনারা জানেন ইংরেজি যে ক্লাসগুলো নেব এটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে যে রুটিনটা আমাদের দেওয়া আছে, রুটিনটা আমরা যেটা দিছি, ঠিক আছে সেটা হলো আমাদের ইংরেজি ক্লাসটা, ইংলিশ ক্লাসটা আমরা নিতেছি প্রতি শনিবার সন্ধ্যা 7:30। তার মানে জাহাঙ্গীরনগরে আপনি যে ইউনিটি পড়েন তাতে কিন্তু সমস্যা নাই, ইংরেজি ক্লাসটা কিন্তু সন্ধ্যা 7:30। অর্থাৎ আমি সমস্ত ইউনিটে সমস্ত কিছু এক জায়গায় করে ইংরেজি গুলো এমন ভাবে করতেছি, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা ভাবে আমি থিঙ্কিং গুলা দেখাই দিতেছি। কারণ আপনি যদি একটু বেশি পড়েন সমস্যা নাই, তো ইংরেজি যদি আপনি একটু বেশি শেখা ফেলাইতেন তাতে কি সমস্যা আছে? আমি আপনাদেরকে এই সুযোগ বলে দিচ্ছি। এই জন্যই যে প্রতি শনিবার সন্ধ্যা 7:30 যে আমরা লিঙ্কটা দেব ইংরেজির জন্য, এখানে জাহাঙ্গীরনগর যে যে ইউনিট থেকে করেন সবাই জয়েন করবেন। এবং এর মধ্যে থেকে আমরা প্যাসেজের ক্লাস করিয়ে ফেলছি, কাইন্ডস অফ প্রিপজিশনের ক্লাস করিয়ে ফেলছি, ভার্বের ক্লাসগুলো করিয়ে ফেলছি। এই ক্লাসগুলো প্রয়োজনে আবার রিপিট করব, সময় আছে যেহেতু, ঠিক আছে। তবে যে ক্লাসগুলো করিয়ে ফেলছি ইতিমধ্যে, সেই ক্লাসগুলো আপনারা কাইন্ডলি আমার কাছে আবেদন করলেই, বা ওইখানে যাদের কাছে আছে, যেমন এনায়েতের কাছে আছে, আরিফের কাছে আছে, যাদের কাছে আছে, আখির কাছে আছে, এদের কাছে আবেদন করলে ওরা দিয়ে দেবে। যদি আপনি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন স্বাভাবিকভাবে দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আর হলো আমরা শনিবারে যে ক্লাসটা করব সেটা ইংরেজি ক্লাস সন্ধ্যা 7:30। সোমবারে যে ক্লাসটা করব, আমি C1 ইউনিটের সিলেবাস বলতেছি, কিন্তু সোমবারে যে ক্লাসটা করব সেটাও সন্ধ্যা 7:30 বাংলা ক্লাস। তার আগে আমি বাংলার সিলেবাসটা একটু দিয়ে নিই। হ্যাঁ দেখেন, বাংলা, ওকে স্যার। বাংলা 1 নম্বরে দেখেন আমি লিখতেছি সাহিত্য পাঠ, সহপাঠ। আচ্ছা, ব্র্যাকেটে নির্বাচিত অংশ। মানে কি, এটা দ্বারা আমি আসলে কি বোঝাইতে চাইতেছি? সাহিত্য পাঠ মানে আপনার কাছে যে এইচএসসি লেভেলের যে সাহিত্য পাঠ নামে একটা বাংলা বই আছে, যে আমার কাছে সিরাবেরাটা আছে, বেশি ভালো নাই, যে দেন এই যে আছে সাহিত্য পাঠ, এই বইটা আপনার কাছেও আছে, যেহেতু আপনারা এইচএসসি লেভেলে পড়েন। এর মধ্যে যে নির্বাচিত যে কবিতাগুলো আছে, নির্বাচিত যে অর্থাৎ 12টা গদ্য আছে, 12টা পদ্য আছে। আর সহপাঠের মধ্যে আছে একটা নাটক, নবাব সিরাজউদ্দৌলা, তাই না, সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফরের লেখা।
আর একটা আছে হলো উপন্যাস লাল সালু। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হইলো এই সিরাজউদ্দৌলা নাটকের কোন অংশটা করবেন, কোন জায়গা থেকে প্রশ্ন হয়। যেমন আমি একটু বলি, সিরাজউদ্দৌলা নাটকের একটা প্রেক্ষাপট আছে, অর্থাৎ সেটা হলো 88 পেজ থেকে 96 পেজ আপনার বইয়ের। ঠিক আছে, আর লাল সালু উপন্যাসের একটা প্রেক্ষাপট আছে 2 পেজ থেকে 12 পেজ পর্যন্ত। খেয়াল করছেন? এই অংশটার মধ্য থেকে আপনার ওই যে আপনার যে অংশটা আছে 60 অংশটা যে আছে ওর মধ্য থেকে মিনিমাম 10টা কোশ্চেন পাবেন, মিনিমাম 10টা। তার মানে আমাদের এই সাহিত্য পাঠ সহপাঠ নির্বাচিত অংশ কোন কোন জায়গা পড়তে হবে, কি কি পড়তে হবে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব পরে। কি বলেন স্যার? একটা কথা বলেন। স্যার, ওই যে গত ক্লাসে স্যার আপনি নাটক ও নাটক তত্ত্বের মধ্যে স্যার হচ্ছে যে নাটক কি বা কর্মকার কি কি, এই সমস্ত প্রশ্নের 88 থেকে 96 পর্যন্ত বাংলা সহপাঠ, তো এটাই কি এখানে বলতেছেন? হ্যাঁ, এইগুলাই প্রেক্ষাপট। আর 8 পেজ থেকে 12 পেজ, 8 না 2 পেজ থেকে 12 পেজ, 2 পেজ থেকে 12 পেজ। হ্যাঁ, এখানে উপন্যাস সম্পর্কে লেখা আছে। আর 88 পেজ থেকে 96 পেজ এখানে লেখা আছে আপনার নাটক সম্পর্কে, যেটা আপনার এই চারুকলা ইউনিটে C1 ইউনিটে ব্যাপক ভূমিকা রাখে এই দুইটা অংশ। ঠিক আছে, আমি এত আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হবে, আমি জাস্ট আগে দিয়ে নিই আপনাদের আসলে কি কি থাকে। ঠিক আছে, এরপরে আসেন উচ্চারণ। বাংলা দ্বিতীয় পত্রে যে আপনাদের উচ্চারণ আছে সব পড়ুন লাগবে না, এই যে ব্র্যাকেটে লেখা রাখলাম নিয়ম। এরপরে আসে মাত্রা আর হলো ছন্দ। আচ্ছা, আমি একটু দ্রুত লেখা যাই, তারপর একটু বুঝাই দিতেছি। বানান। 4 নাম্বার পদ প্রকরণ। পদ প্রকরণ সব না, অল্প কয়টা। হ্যাঁ, বিশেষ্য বিশেষণ পদ চিহ্ন ক্রিয়াপদের মধ্য থেকে কর্মপদ, সমধাতু, কর্ম, দ্বিকর্মক, সকর্মক, অকর্মক, এরকম কয়টা সাইড আর কি পড়ুন লাগে, খুব বেশি না। সন্ধি, ছয় নম্বরে সমাস, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ, ভাষা ও পারিভাষিক শব্দ, ভাষা অবলিক পারিভাষিক শব্দ, 10 নাম্বার সমার্থক, বিপরীত, তারপর হলো এক কথায় প্রকাশ, যেটাকে বলে আমরা বাক্য সংকোচন, আর হলো বাগধারা। তবে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, এগুলা থেকে একটা প্রশ্ন আসে সাধারণত। তবে কোন প্রশ্নটা কোন ধরনের আসে, হ্যাঁ, এবং কোন সমার্থক শব্দগুলা পড়ুন লাগে, সব না, আপনি আপাতত পড়তে পারেন, কিন্তু সব না, এনে খুব অল্প পরিমাণ পড়ুন লাগে। ভাষা ও পারিভাষিক শব্দও সব না, বাংলা দ্বিতীয় পত্রে 15 থেকে 16টা পারিভাষিক শব্দ দেওয়া আছে, কয়টা সাধারণত আসে। উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস, তারপরে হলো সন্ধি, পদ প্রকরণ, বানান, উচ্চারণ, সাহিত্য পাঠ, সহপাঠ। আমি বলি সাহিত্য পাঠ আর সহিত পাঠ নির্বাচিত অংশ থেকে এই অংশের মধ্য থেকে থাকবে 6টি প্রশ্ন, সাধারণত 6টি থাকে। আর বাদ বাকি যে 10টা আইটেম, এই 10টা আইটেমের মধ্য থেকে থাকবে হলো 4টি। এই হলো 10টি প্রশ্ন। একটা প্রশ্ন কাটা যাবে না, আপনি যদি পড়ার ধরন জানেন। এটা দিলাম আমি সিলেবাস, পড়বেন কিভাবে, কি পড়বেন, তাহলে এটা আপনার জন্য আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এরপরে আমি যেটা বলতেছি একটু, হ্যাঁ, আমি যদি
5 থেকে 7 মিনিটের জন্য একটু লিভ নেই, সমস্যা হবে, লিভ নিতেছি না আমি, একটু বাইরে যাব আর কি, হ্যাঁ স্যার সমস্যা নাই। 5-7 মিনিটের জন্য। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, আপনারা নিজেরা কথা বলেন, অসুবিধা নাই। 5-7 মিনিট পরে আমি আসতেছি, কারণ আরো গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু রয়ে গেছে। ওকে স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা স্যার আপনারা কয়টায় শুরু করবেন স্যার? এখন বাজে হলো 41:50, 8:50। 8:50 না 9:50? স্যার যান স্যার। 8:50। ওকে স্যার যান। বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার ক্লাস শুরু করে দিতেছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সোর্সটা তো। ক্লাস শেষ হলে খাইতে হবে স্যার। আচ্ছা যাই হোক, আমি এখানে বলতেছি বাংলা সম্পর্কে একটু। যেমন বাংলা আমাদের যে সাহিত্য পাঠটা রয়েছে, এর মধ্যে যে 12টা গদ্য রয়েছে, খুব ভালো করে পড়ুন লাগবে। এই গদ্যগুলো করে কি, এই গদ্যগুলোর মধ্য থেকে একটা বাক্য উঠাই দিয়ে প্রশ্ন করে, এটা কোন গল্পের বা কোন প্রবন্ধের বা কোন রচনার অন্তর্গত এই বাক্যটি, অথবা এই বাক্যটি কার উক্তি। এটা কিন্তু আপনাদের গদ্য অংশ থেকে করে। আর সহপাঠ মানে পদ্য অংশ থেকে যেটা করে সেটা হলো, মনে করেন যে আপনার বিভীষণের প্রতি মগ্নাতি গেলে বা ঐকতান যেগুলো আছে, এগুলোর মধ্যে থেকে বেশি শব্দার্থ আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শব্দার্থ আসে, অথবা কবিতার লাইন দিয়ে দেয়, অথবা অমুকের সাথে অমুকের সম্পর্ক কি, অথবা যে আপনার ঐকতান কবিতার মধ্যে দেখা গেল যে এরকম পশরাজে শব্দ, আমি পরে বুঝাচ্ছি, আমি এখন ক্লাসে আছি তো। হ্যাঁ, যেমন পশরা একটা শব্দ আছে, গানের পশরা। এই পশরা কোন দেশের শব্দ? হিন্দি শব্দ, ঠিক আছে। আবার একতারা কোন দেশের শব্দ? এটা ফার্সি শব্দ। যে এই ধরনের মনে করেন যে অল্প অল্প কিছু সোর্স আছে, এই জিনিসগুলো, এই জন্য কবিতাগুলো খুব ভালো করে পড়বেন। এবং সহপাঠের মধ্য থেকে মিনিমাম আপনার এই এর মধ্য থেকে, লাল সালোর মধ্য থেকে 2টা প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টা থাকবে, ঠিক আছে। সেই 2টা প্রশ্ন কি, উক্তিটি কার। আচ্ছা, না বুঝলে মজিদের যদি ভালো করে পড়া থাকে তাহলে তো বুঝতেছেনি কার, আর যদি না বোঝেন তাহলে মজিদের কাটা যাবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা মজিদের উক্তি দেয় আর একটা অন্যজনের উক্তি দেয়। আর এই যে এই নাটক যে অংশটা, এখানে দেখা যাইতেছে যে এই উক্তিটি কার, এই ধরনের প্রশ্ন 2টা প্রশ্ন আসে এই নাটকের মধ্য থেকে, ঠিক আছে। যে উমিচাঁদ অনেক সময় যে প্রশ্নগুলো করছিল, জগৎ শেঠ যে উক্তিগুলো করছিল, নবাব সিরাজউদ্দৌলা যে উক্তিগুলা করছিল, এইগুলোর মধ্য থেকে উক্তি আসে। আর প্রেক্ষাপট থেকে যে প্রেক্ষাপট, লাল সালোর প্রেক্ষাপট এবং সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট, এটা কিন্তু আপনার ওই 60-এর মধ্যে চলে যায়, ওই 60-এর মধ্যে চলে যায়। এটা কিন্তু বাংলা অংশের মধ্যে আসে না। তাই দেখেন, আমি বলতেছি যে এই 1 নম্বরের লাইনে থেকে 6টা প্রশ্ন আসে। বাকি উচ্চারণের নিয়ম, মাত্রা, ছন্দ 3-এর মধ্যে থেকে একটা প্রশ্ন পাইবে। বানান কম্পালসারি। পদ প্রকরণ পাইতেও পারেন, নাও পারেন, ঠিক আছে। সন্ধি একটা পাবেন। এই সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, এই সবগুলো মিলে সাধারণত দেখা যায় একটা পাওয়া যায়। তো এখানে যে উচ্চারণের যে কথাটা আমরা বলছি, এখানে কিন্তু ধ্বনি তত্ত্ব যে বিষয়টা, হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু এখানে টান দেবে অল্প একটু। ধ্বনি তত্ত্ব, যে উচ্চারণের যে রুলগুলো, নিয়মগুলো, আমি কিন্তু এগুলো লিখে দিচ্ছি নিয়ম, উচ্চারণ না। যে অধ্যাপকের উচ্চারণ কোনটি, শিক্ষকের উচ্চারণ কোনটি, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে না। আসে হলো উচ্চারণের নিয়মগুলা। আচ্ছা, তারপরে মাত্রা, ছন্দ। আর এখানে দেখেন সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, এই সবগুলো মিলে থেকে দেখা যায় একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন হয়, ঠিক আছে। ভাষা, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে না বললেই চলে, কিন্তু ওই যে ভাষা আমি বললাম যে পশরা, হ্যাঁ, কোন দেশি ভাষা, অর্থাৎ আপনার বইয়ের মধ্য থেকে আসে এইগুলা। আর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, এইগুলা সবগুলোই আপনার এই সাহিত্য পাঠে যে আপনার কবিতাগুলো আছে আর গদ্যগুলো আছে, নিচে যে সমার্থক শব্দ, শব্দার্থ অংশে যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, বাগধারা আসে, অথবা এখান থেকে আসে, এর বাইরে থেকে একটা আসে না। আপনার কি বাংলার সোর্স অফ কোশ্চেনটা বুঝছেন? জি স্যার। অর্থাৎ মানে আপনার দুনিয়ার সবকিছু যে পড়ানো লাগবে তা না,
পড়তে হবে কোন জায়গা থেকে, এই জায়গাটা জানলে হয়ে গেল। হ্যাঁ, কোথা থেকে পড়তে হবে এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আগে আমি সোর্স গুলো দিয়ে দিই। স্যার তাহলে হচ্ছে বিপরীত শব্দ আর হচ্ছে এক কথায় প্রকাশ, যেটা বাক্য সমর্থন আর বাক্যান্তর, এটা হচ্ছে সহপাঠের। স্যার আপনি যে শব্দার্থগুলো দেওয়া থাকে ওগুলো পড়লে না সহপাঠ, হ্যাঁ সহপাঠ না, সাহিত্য পাঠ। সাহিত্য পাঠের যে আপনার নির্বাচিত গদ্য নির্বাচিত যে কবিতাগুলো আছে 12টা ওই যে নিচে যে শব্দ আর সংখ্যা আছে ওই জায়গা থেকে আসে। তো ঠিক আছে, আমরা মনে হয় বাংলা অংশটা বুঝতে পারছি কোথা থেকে আসে আর কিভাবে পড়তে হবে। এখানে মনে করেন যে আমি পড়া দিয়ে বাংলা ক্লাসে আলোচনা করব। আর এই যে আমরা বাংলা ক্লাসে যেটা দেখলাম সেটা হলো আপনার এখানে বাংলা ক্লাসটা আমি বলি যে আপনার বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, আই ইউনিট, এই সমস্ত ইউনিটে যে বাংলাটা পড়বেন তাতে মোটামুটি ধরেন যে ওদের যদি 100% পূরণ লাগে তাহলে আপনারা যারা C1 এ আছেন এখান থেকে আপনাদের পড়তে হবে 50%। কেন 50%? কারণ এই সকল ইউনিটের জন্য আপনার কিন্তু সবগুলোই পূরণ লাগতেছে, বাট আপনার C1 এর শুধু নির্বাচিত অংশটা, আর গ্রামারের সব জায়গায় নক করবে না, যেখানে যেখানে নক করবে সেটা আমি বলে দিছি। তাই আমরা আমাদের বাংলা ক্লাস প্রতি সোমবার বাংলা ক্লাসটা যে আমাদের প্রতি সোমবারে হবে, এই প্রতি সোমবার সন্ধ্যা 7:30টায় হবে, ঠিক আছে? এই বাংলা ক্লাস ওদের বাংলা ক্লাসের সাথে আপনি ক্লাসে অংশগ্রহণ করবেন, আপনার সিলেবাসটা আপনি কভার করে নেবেন, ব্যাস হয়ে গেল। মানে আপনি বেশি পড়লে তো অসুবিধা নেই, কিন্তু এই যে এখানে আপনার 50% যেটা আপনারটা আপনি বুঝে নেবেন পরিষ্কার করে। এবং আপনাদের আমি নেক্সট এক্সাম কবে নেব, খুব দ্রুত একটা এক্সাম নেব, সেখানে আমি বাংলা সিলেবাসটা করে দেব। আর এই আপনাদের এই বিস্তারিত বিষয়গুলোর উপরে আমি বর্ণনা করব হলো, খেয়াল করেন যে প্রতি শুক্রবারে যেটা আমাদের ক্লাস রুটিনের মধ্যে ছিল যে শনিবারে আপনাদের জিকে নিয়ে আলোচনা করব C1 এর, সেটা আমরা একটু চেঞ্জ করেছি যে শনিবারে এখানে আপনাদের যে রুটিনটা, শনিবারে 7:30টা ইংলিশ, আচ্ছা সোমবার 7:30টা বাংলা, ঠিক আছে? আর শুক্রবার একটু চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে, কিন্তু শুক্রবার 7:30টা আপনাদের এই যে বিষয়ভিত্তিক জিকে, তবে এইখানে আপনাদের বাংলা এবং ইংরেজি সিলেবাসটাও কিন্তু এখানে আলোচনা করা হবে। অর্থাৎ নেক্সট শনিবারে আমরা যখন নেক্সট শুক্রবারে যখন আমরা ক্লাস নেব, এই ক্লাসের মধ্যে আপনাদের জিকে অংশ যেমন বোঝাবো পড়াবো, পাশাপাশি বাংলা অংশের মধ্য থেকে কোন অংশটুকু আপনারা পরীক্ষায় দিবেন, কি করবেন, এই বিষয়গুলো নিয়ে একেবারেই আপনাদের মতো করে আলোচনা করব প্রতি শুক্রবারে, যাতে আপনারা ঠিক মতো শুক্রবারে যেটা বললাম জিকে, হ্যাঁ প্রতি শুক্রবারে জিকে নিয়ে তো আলোচনা করবই, বিষয়ভিত্তিক 60 নিয়ে তো আলোচনা করবই, প্লাস আমরা বাংলা অংশ ইংরেজি অংশ সবগুলো একটা সিলেবাস দেব, শুক্রবারে একটা সিলেবাস দেব। এই সিলেবাসের উপরে অত তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে? এবং তার উপরে যা যা উপাদান লাগে, যেমন বাংলা অংশ থেকে যদি আমরা এখান থেকে প্রথমে 5টা কবিতা নেই প্রথম পরীক্ষার জন্য, বা 5টা গদ্য নিলাম, অথবা 3টা কবিতা নিলাম, 3টা গদ্য নিলাম, ঠিক আছে? এই যে আমরা যে অংশটা নেব, এই অংশটা যাতে সুস্পষ্ট ভাবে আমরা শেষ করতে পারি এবং তার একটু মুখ্য আলোচনা আমরা করার চেষ্টা করব। আমার কথা নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন।